21শে আগস্ট বিদ্যুৎ বিলের বর্ধিত মাশুলের 100% ভর্তুকি দেওয়ার ঘোষণায় গ্রাহকদের স্বস্তি ফিরল নাকি প্রশ্ন আরো বাড়ল? বর্ধিত বিদ্যুৎ মাশুলের জেরে রাজ্য জুড়ে ক্ষোভ যখন ক্রমেই তীব্র হচ্ছিল, তখনই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ দপ্তরের এই সিদ্ধান্তে আপাতত হাফ ছেড়েছে সাধারণ গ্রাহকরা বলে অনেকেই বলছেন। কিন্তু প্রশ্ন উঠছে, অতিরিক্ত বিলের বোঝা কেন তৈরি হলো আর তার দায়ী বা কার? বিরোধী বামফ্রন্ট ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ নীতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। ভর্তুকি কি স্থায়ী সমাধান নাকি সাময়িক স্বস্তির ব্যবস্থা? কতদিন থাকবে এই 100% ভর্তুকি? গ্রাহকদের প্রশ্ন, আগের বাড়তি বিলের হিসাব কিভাবে মেটানো হবে? মিটার রিডিং, বিলিং পদ্ধতি এবং স্ল্যাব নিয়ে যে অভিযোগ উঠছে তার তদন্ত হবে কি সঠিক তদন্ত? যারা আগেই অতিরিক্ত বিল মিটিয়ে দিয়েছেন সেই টাকা কি সত্যি পরবর্তী বিলগুলোতে স্বচ্ছভাবে সমন্বয় হবে? আর স্মার্ট মিটারের হিসাব, অস্বাভাবিক বিল এবং বাড়তি ফিক্স চার্জ নিয়ে যে অভিযোগ উঠেছে তার কি সমাধান? অনেকেই আবার জানতে চাইছেন, 100% ভর্তুকি কি শুধুই বর্ধিত মাশুলের বোঝা সরালো নাকি ভুল বিলের সমস্যারও সমাধান করবে? তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই ভর্তুকির বোঝা শেষ পর্যন্ত রাজ্যের কোষাগার কতদিন বহন করতে পারবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 100% ভর্তুকি গ্রাহকদের কতটা স্বস্তি দিল, গ্রাহকরা কতটা খুশি, কতটা সন্তুষ্ট, তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময়দা, 100% ভর্তুকি ঘোষণা করা হয়েছে ঠিকই, এখন এতে কি গ্রাহকদের সমস্যার স্থায়ী সমাধান হলো নাকি শুধু বর্ধিত মাশুলের বোঝাটা সরকারের ঘাড়ে স্থানান্তরিত হলো? এটা জানতে চাইছেন অনেকেই আর কি। আসলে ঠিকই বলেছেন, এবং আপনি যে প্রশ্নটা রেখেছেন যে মানুষ জানতে চাইছে এই কারণ আপনি 21 তারিখ যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেটা শুনলে স্পষ্ট হবে না কিছুই, যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিলটার ওপরে এই বক্তব্যের ওপরে বিল পাচ্ছেন নিজে, যতক্ষণ না নিজে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার স্যাটিসফ্যাকশন আসবে না, এটা আসতে পারে না। এখন এক কথায় যদি বলি, সাধারণভাবে ধরুন কেউ বুঝতে পারলো না, সবাই প্রাথমিকভাবে যেটা বলেছে, তাহলে আমাদের বিদ্যুৎ বিল বোধহয় এখন নীল হয়ে যাচ্ছে, প্রথম রিয়েকশন, যে তাহলে তো 100% মাইনাস যখন, তার মানে আমাদের বিদ্যুৎ বিল আসবে না, সাংঘাতিক হয়েছে, শূন্য হয়ে গেল। কিন্তু ব্যাখ্যাটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলি আপনি বললেন যে সাধারণ মানুষের ভেতরে উঠতে শুরু করেছে, এই প্রশ্নটা তো এই এক্ষুনি ওঠার মতো জায়গায় নেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আগামী মাসে যখন বিলটা আসবে, উনি মে মাস থেকে বলেছেন এটা কার্যকরী হবে, মানে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হবে, যেটাই দেওয়ার পরিপ্রেক্ষিতে এই ভর্তুকি কার্যকরী হলে পরে আমার যে টাকাটা কাটা হয়েছিল, নেওয়া হয়েছিল, সেটা আস্তে আস্তে ফেরত দেবে, নো প্রবলেম, আস্তে আস্তেই দেন, একসঙ্গে দিতে কেউ বলছে না। কিন্তু যে জায়গাটায় প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, উনি বলেছেন যে 117 কোটি টাকা খরচা হবে, 117 কোটি 13 লাখ, হ্যাঁ 13 লাখ টাকা মতো খরচা হবে। আর বিদ্যুৎ মন্ত্রী যেটা বলেছেন যে রাজ্য সরকার 77 কোটি 57 লাখ টাকা ভর্তুকি দিত সব মিলে, এখন এটা 117 কোটি গিয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো বেশি দিন হলো না বাজেটটা পাস করেছি রাজ্যে, এখন এই বাজেটের যে আমার প্ল্যান্ড বাজেটের কোন জায়গা থেকে আমি টাকাটা খরচা করব, কোন জায়গাটা থেকে দেব, কি সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা কোনো টাকা দিচ্ছেন, কি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা আলাদা কোনো বিশেষ প্যাকেজ দিচ্ছেন, ইত্যাদি বিষয়গুলি আমাদের কাছে খবর। যাই হোক, আমাদের সাধারণ মানুষের মূল বক্তব্য হচ্ছে যে যখন 100% ভর্তুকি দেওয়ার কথা বলেছেন, টাকা যেখান থেকে পারে জোগাড় করুন, আমাদের এর থেকে দেখার দরকার নেই, নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবটা ভাঙা হয়নি। কিন্তু যে জায়গাটায় প্রশ্নটা এসেছে, যে জায়গাটায় আসবে আর কি, যে আমরা বিদ্যুৎ নিগমের কাছ থেকেই এতকাল শুনেছি যে 1700 কোটি টাকার উপরে লোকসান ওদের আছে। এই 1700 কোটি টাকার যে লোকসান, এই লোকসানটা আপনি কিভাবে তুলবেন? সবটাই কি আমাদের যে যারা আমরা নিয়মিত বিল দেই, যারা আমরা ভোক্তা রয়েছি, হিসাব অনুযায়ী 10 লাখ,
এই 10 লাখই কি এই সমস্ত 1700 কোটি টাকা আপনাকে ফিল আপ করে দেবে? পাশাপাশি এইটাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে মানে এর আগের গভর্নমেন্ট যাওয়ার সময় তাদের হিসেব অনুযায়ী তারা বলছেন 300 কোটি টাকা ফিক্সড রেখে গিয়েছিলেন, সেটা কি হলো? এই 300 কোটি টাকা রেখে দেওয়ার পরেও 1700 কোটি টাকা আপনার ডেফিসিট রয়েছে, না 300 কোটি টাকা বাদ দিয়ে 1400 কোটি টাকা ডেফিসিট রয়েছে? এই সমস্ত প্রশ্নগুলি এখন আসবে। মুশকিলটা হচ্ছে যে জায়গাটায় আসছে, যেটা উনি বললেন না, আমার ভুল হতে পারে, আমি এই একদিনের ভেতরে সবটা তো আমাদের কাছে ক্লিয়ার না। যেমন ধরুন আমি মানে স্পষ্ট করি বলে আমার নিজেরই অবাক লেগেছে, পরে আমি আস্তে আস্তে ব্যাপারটা আমি অনেকের সঙ্গে কথা বলার প্রসঙ্গে বলেছি না দিয়েছে, আমি হয়তো কনজামশন বেশি করেছি, সেটার জন্য একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে 100% যখন মিটারটা আমাকে দেখতে এলেন, আমি আজকে আর মিটার দেখে কি হবে, জিরো হবে তো, কারণ 100% তো ভর্তুকি না, এটা বর্ধিত মাসুলের উপর 100%, বর্ধিত মাসুলের উপর 100%। না, এটারও আবার অনেক কায়দা আছে, যে আপনার যে রেগুলেটরি বোর্ড যেগুলি করেছেন, যে বিষয়গুলি করেছেন, যে মানে সমস্ত মাসুলগুলি যা যা পরবর্তী সময়, আপনি যে যেমন ধরুন আপনাকে বলা হয়েছে যে আপনি এনার্জি চার্জ দেবেন মেইনলি, আবার পরে বলা হচ্ছে যে ফুয়েল চার্জ দেবেন। তো এনার্জি কি এক্সক্লুডিং ফুয়েল হতে পারে না? আমি এখানে একটু আমাদের দর্শক বন্ধুদের এই জায়গাটা অনেকেই আছেন যারা এই জায়গাটাতে বিভ্রান্ত হচ্ছেন, একটু স্পষ্ট করতে হবে যে বিদ্যুৎ বিল আমরা কত ভাগে দিই। এনার্জি চার্জ মানে যেটা আমরা যেটা বলি ইউনিট চার্জ অনেকেই বলেন, মানে কতটা বিদ্যুৎ আমি ব্যবহার করলাম তার অনুযায়ী একটা এনার্জি হয়, কতবার মিটারটা ঘুরলো, এবং সেই ইউনিট অনুযায়ী স্ল্যাব হয়। 3টে স্ল্যাবে, আমরা যদি ডোমেস্টিক ধরি 3টে স্ল্যাবে টাকা নেওয়া হয়। তো কত ইউনিট ধরলো তার জন্য কত টাকা, এখন যতটুকু করে হোক, 5 টাকা হোক, 6 টাকা হোক, 7 টাকা হোক, যত করে হচ্ছে আপনি কত টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে এনার্জি চার্জ। এখন এই এনার্জি চার্জের ওপর 15 পয়সা এবং 20 পয়সা বর্ধিত মাসুল যেটা হয়েছিল, সেটা মে মাসে বৃদ্ধি হয়েছিল। পাশাপাশি এখন যেটা সমস্যা হচ্ছে মানুষের, যে হঠাৎ করে বিলটা অনেকে বলছেন যে ডাবল ট্রিপল হয়ে গেছে। এটার কারণ অনেকেই দেখছেন যে বিভিন্ন যে এক্সট্রা চার্জেসগুলো, যেগুলো ফিক্সড চার্জ, যেগুলো ডিউটি চার্জ, যেটাকে বলা হয় সানড্রিজ, এবং অবশ্যই এফপিপিসিএ মানে ফুয়েল চার্জ বলে যেটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়, সেই জায়গাগুলোতে মানুষ দেখছে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন আমি এই জায়গাটাতে আসবো আপনার কাছে মনিমুদা, কিন্তু স্যার রয়েছে আমাদের সঙ্গে। স্যার, এই যে বর্ধিত বিলের মূল কারণ যদি শুধু ট্যারিফ বৃদ্ধি না হয়ে ফিক্সড চার্জ মানে স্মার্ট মিটার বা বিলিং পদ্ধতিও হয়, তাহলে ভর্তুকি দিয়ে এই সমস্যাগুলো কতটা সমাধান হবে? আর এই 100% বর্ধিত মাসুলে যে 100% ভর্তুকি বলা হচ্ছে, এতে কি ক্লিয়ার হচ্ছে যে কোনটাতে আসলে কমবে, কোনটাতে ভর্তুকিটা পড়বে বেসিক্যালি? নমস্কার। এটা নিয়ে তো সাংঘাতিক কনফিউশন, প্রশ্নই ওঠে না। সরকারের বক্তব্য বা মন্ত্রী মহোদয় যেটা বললেন সেটা কিছুই ক্লিয়ার না। এখন 100% উপর যে দিয়েছেন ভর্তুকির প্রশ্ন, বিদ্যুতের দেখা যায় আগে বললেন যে স্মার্ট মিটার নাকি আগের সরকারও বসিয়েছিলেন। তো আগের সরকার যখন স্মার্ট মিটার বসিয়েছেন তখন 50,000 স্মার্ট মিটার সরকারি পর্যায়ে কিনে, সরকার থেকে কিনে 1200 থেকে 1400 টাকা নাকি এক একটা স্মার্ট মিটারের জন্য মানুষকে এখানে খুব ইয়ে করছেন, সাফাসাফি করছেন বা বলছেন, উৎসাহিত করছেন, যেভাবে আমরা বলি। তো এখন যেখানে বিদ্যুতের, এখন দেখুন আপনি গ্রামাঞ্চলে যান, বিভিন্ন জায়গায় যান, আমার শহরেই বা মন্দ কি প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, ফ্রিকোয়েন্ট লোডশেডিং। তো এক সময় তো আমাদের লোডশেডিং মুক্ত ছিল ত্রিপুরা রাজ্য। এখন যেই উৎপাদনটা হতো সে তো সেন্ট্রাল গ্রিডের আন্ডারে এনে আমার লাভটা হলো কি? আপনি এখানে সেন্ট্রাল গ্রিডের আন্ডারে আনার জন্য আপনি উৎপাদন কমিয়ে দিলেন, এটা কেমন কথা? এটা তো আমার মনে হয় না ভারতবর্ষের অন্য কোনো স্টেটে এই নীতিটা ফলো করে, আমার জানা নাই। যদি থাকে আমার এটা জানার খুব ইচ্ছা। এই যে পরস্পর বিরোধী যে কথাবার্তা, পরস্পর বিরোধী যে মানে যে বিষয়গুলো, এগুলি সত্যি আমাদেরকে অবাক করে দেয়। কারণ কি, আমরা যারা ভোক্তা আছি আমরা তো এত কিছু মারপ্যাচ বুঝি না। এখন দেখা যায় কি 100 টাকা প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম বাড়িয়ে সরকার যদি 20 টাকা কমিয়ে দেয়, তো সরকারও জানে যখন আমি 100 টাকা বাড়াবো চেঁচামেচি করবে, আমি 20 টাকা কমিয়ে দেবো, কিন্তু সরকারের তো লাভ হয়ে গেল 80 টাকা। ব্যবসাটা ঠিকই করে নিলেন।
তো এখানে ওনারা এখন বসিয়ে বললেন কি যে আমরা 100% ভর্তুকি দিলাম। তো এই ভর্তুকি দেওয়ারই দরকার কি, আর বসানোরই বা দরকার কি? বিষয়টা আমাদের ভাবতে হবে। তো এটা কেন, এই উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে এটা করলেন, করে আবার বললেন যে ভারতবর্ষের কোথাও নজিরবিহীন ঘটনা এরকমটা করেছে। 100% ভর্তুকির যে বিষয়টা নিয়ে এখন যেটা মনিমতা, যেটা আমাদের অনেক দর্শক বন্ধুদের মধ্যে এই এখনো সেটা একটা কৌতূহল রয়েছে বা আশঙ্কা রয়েছে যে ঠিক 100% যে বর্ধিত মাসুলে 100% যে ভর্তুকি বলা হচ্ছে সেটা আসলে কোনটা? মানুষ এই যে এনার্জি কনজিউমড, কতটা আমি ব্যবহার করলাম বিদ্যুৎ, এখন যেটা মে মাসের 2026 সালের মে মাসে যে স্ল্যাব ওয়াইজ যেটা বৃদ্ধি হয়েছিল, 15 পয়সা বৃদ্ধি হয়েছিল প্রথম দুটো স্ল্যাবে 0 থেকে 50 এবং 51 থেকে 150 ইউনিট ডোমেস্টিকের ক্ষেত্রে, গৃহস্থালির ক্ষেত্রে, এবং 20 পয়সা হয়েছিল 151 থেকে 300 ইউনিট এবং তার ওপরের জন্য 20 পয়সা, এবং 35 পয়সা হয়েছিল কমার্শিয়াল এবং হেভি ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার ক্যাটাগরির জন্য। তাহলে এটা ছিল যে এফেক্টিভ একটা বৃদ্ধি করা হয়েছিল, আপনার যেটা রেগুলেটরি কমিশন করেছে। এখন কি এই বর্ধিত মাসুল বলতে কি আমরা এটাকে বুঝছি, নাকি বর্ধিত মাসুল বলতে আমরা এই যে ফিক্সড চার্জ, এই যে ডিউটি চার্জ, এই যে সানড্রিজ বা এই যে এফপিপিসিএ বা ফিউল চার্জের নামে যেটা বেড়েছে, আমরা সেগুলোতেও আমরা 100% সাবসিডি দেখতে পাবো পরের মাসে? স্পষ্ট জায়গাটা মানে আপনি যেটা বলছেন মানে প্রত্যেকের কাছেই অস্পষ্ট। তবে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, আপনাকে যদি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি 1700 কোটি টাকার ডেফিসিটের কথা বললাম। রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করেছিল কে? নিগম, যে আমাদের কিছু সুযোগ দাও যে আমরা এই টাকাটা যাতে তুলে আনতে পারি। রেগুলেটরি কমিশন নিগমকে 479 কোটি টাকার রাজস্ব ব্যবধান কমিয়ে আনে, 1700 কোটি টাকাকে কমিয়ে আনার একটা অনুমোদন দিয়েছিল। কিন্তু এর অনুমোদন পাওয়ার পর এবং প্রথম যে কিস্তিতে 117 কোটি টাকা তারা আদায়ের ছাড় দেয়, এটা এই রেগুলেটরি কমিশন। তার মানে কি, এই 117 কোটি টাকা নিগম তুলেছে এই কিছু 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 নাম দিয়ে। এর ভেতরে ফিক্সড চার্জ, এটা কি, এই যে ফিক্সড চার্জ আগেও যে ছিল না তা না, ফিক্সড চার্জের যে চেহারা যদি দেখেন বিভিন্ন সময়, তাহলে অদ্ভুতভাবে দেখবেন। ফিক্সড চার্জের চেহারাটা দেখবেন, এই ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ইত্যাদি এইগুলি বাড়ানোর পরিপ্রেক্ষিতে 117 কোটি টাকা উঠেছে। এখন এই 117 কোটি টাকাই কি 100% সাবসিডি? 117 কোটি টাকায় গভর্নমেন্ট দিয়ে দেবে, এই ধারণা যদি হয়, তাহলে আমাদের যে 117 কোটি টাকা আমাদের কাছ থেকে যে ভাগে তুলে নেওয়া হয়েছে, তাহলে ওইগুলি মাইনাস হবে, এগুলি আর থাকছে না। এটা হচ্ছে সাধারণ পদ্ধতিটা আমার যা বোধগম্য, যে 117 কোটি টাকার হচ্ছে ব্যালেন্স। কিন্তু প্রশ্নটা থেকে গেল যে 479 কোটি টাকার ভেতরে 117 কোটি টাকার তুমি অনুমোদন পেয়েছো, তুলে ফেলেছো, আরো বাকি যে ব্যালেন্সটা রয়েছে পরবর্তী সময়ে কি এই 100% সাবসিডি, এটা সবসময় কতদিনের জন্য, সবসময়ের জন্য কিনা? দ্বিতীয় বিরাট প্রশ্ন। হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে আসল জায়গা, যে এই 479 কোটি টাকার যে তুমি আমাকে বললে যে রাজস্ব ব্যবধানটা তুমি কমাতে চাও, তার পরিপ্রেক্ষিতে আমি 117 কোটি টাকা তুললাম, এই যে ব্যালেন্স টাকাটা তার পরবর্তী সময় আবার কোন ধাপে তুমি আমার কাছ থেকে তুলে নেবে, ওইটা নেওয়া হবে না, বা 100 কোটি 100% সাবসিডিটা অনন্তকাল ধরে চলবে, এই ধরনের কথা কিন্তু বলা হয়নি। এর জন্য এই প্রশ্নগুলি এখানে আসছে, এবং এটাই হচ্ছে আরেকটা দ্বিতীয় যেটা সবচেয়ে বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন যদি সাধারণ মানুষের এটা থেকে থাকে বা সাধারণ গ্রাহকদের, এইখানেই যে প্রশ্নটা, মানে আপনি যেটা বললেন যে এখানে যে সাধারণ মানুষের কাছে প্রশ্ন, তাহলে 479 কোটি টাকারই কি সাবসিডি গভর্নমেন্ট দিয়ে দেবে পরবর্তী সময়ে? সরকার কি করবে? সেটাই এখন এই জায়গায় দিলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কতদিন দেবে এই ভর্তুকি? আর 479 কোটি টাকার ব্যবধানটা কি সরকার কমিয়ে দেবে কিনা? ফিনান্সিয়াল ইয়ার 26-27 বলা হয়েছে, এখন সেটার মধ্যে কতদিন ভর্তুকি দেবে? 26-27 এখন যদি ধরে আমি মে মাস থেকে হয়েছে, এপ্রিল মাস তো বাদ চলে গেছে, এপ্রিল মাসে বৃদ্ধি হয়নি, 26-27 এপ্রিলে শুরু হয়েছিল, তাহলে পরবর্তী মার্চ মাস অবধি কি তাহলে ভর্তুকি থাকবে? নাকি এই যে বলা হয়েছে 3 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের মধ্যে সমন্বয় করে যে টাকাটা ফেরত দেওয়া হবে, তারপর ভর্তুকি কি উঠে যেতে পারে? এটাই অনেকে কিন্তু প্রশ্ন করছেন। এখন কতদিন ভর্তুকি থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর প্রশ্ন। এখন আসবো আপনার কাছে আরেকবার, স্যার, এই যে 100% ভর্তুকি কি সত্যি বিদ্যুৎ বিলের সমস্যার সমাধান, নাকি এটি মানে
গ্রাহক হিসেবে, একজন গ্রাহক হিসেবে আপনি কি মনে করছেন বা মানুষ কি বলছে, যেটা কি বিলের সমাধান নাকি এটি শুধু বিল কমানোর ব্যবস্থা? কেন বিল বাড়লো সেই আসল প্রশ্নটা এখনো অমীমাংসিত। আসল প্রশ্নটা তো মন্ত্রী মহোদয়ের বক্তব্যের মধ্যে পরিষ্কার, ওটা উনি এড়িয়ে গেছেন। আমার কাছে পুরো ব্যাপারটা মনে হচ্ছে এটা শুভঙ্করের ফাঁকি, যে আপাতত যে একটা বাজারের মধ্যে যে একটা গরম অবস্থা, কারণ বিদ্যুৎ বিল যারা দিচ্ছেন, যাদের সাধারণ যারা মানে কর্মী আর ভোক্তা যারা আমরা যারা আছি, তো যারা বিজেপি দল করেন তারাও তো দিতে হচ্ছে, সাধারণ যারা আর কি, যাদের বাড়তি রোজগার টোজগার আছে এরা না হয় ম্যানেজ করে নেবেন। রিয়াকশনটা কিন্তু সর্বস্তরেই হয়েছে, হতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে যে ভর্তুকির যে প্রশ্নটা হচ্ছে, আমার মনে হয় ভর্তুকির প্রশ্নটাই তো আসবে কি করে, ভর্তুকিটা কেন তুমি বাড়তি নিয়েছো সেই টাকাটা আবার ফেরত দেবে, এটা তো আমার পকেটের টাকাটাই তো। আমার পকেটের টাকাটা যেটা নিয়ে গেলেন সেই পকেটের টাকাটাই আপনি আবার ভর্তুকিতে সরকার দিচ্ছে, যেই টাকাটা নিয়েছে সেটা তো নিগম নিয়েছে, এখন সেটা তো সরকার নেয়নি। এখন প্রশ্নটা সে জায়গাটা দাঁড়াতে পারে যে নিগম নিয়েছে যে বাড়তি টাকাটা, সেটা নিগম ফেরত দিচ্ছে বা কিভাবে ফেরত দিচ্ছে, সরকার সেটাকে ভর্তুকি দিচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে, সরকারের উপর বোঝা চাপছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভর্তুকিটা যেটা মানে বলা হচ্ছে যে দেওয়া হবে, মানুষ জানতে চাইছে আগামী বছর বা পরবর্তী বছর আবার যদি ট্যারিফ বাড়ে তাহলে কি একইভাবে ভর্তুকি পাবে? না হলে তো যখন ভর্তুকিটা বন্ধ হবে তাহলে বিলটা তো এই আকাশ ছোঁয়া বিল হবে। আমি যেটা মনে করি, এই যে কতগুলো চার্জের নামে, ফুয়েল চার্জ, এই চার্জ সেই চার্জ, যখন বিদ্যুতের বিলটা করা হয় এবং যখন একটা রেট নির্ধারণ করা হয় পার ইউনিট আমার কত পড়লো, তো এটা যখন একটা যে কোনো একটা কোম্পানি যখন একটা প্রোডাকশন করে, একটা দ্রব্য যেমন চিনি উৎপাদন করলো, তো চিনির আগের দাম কত গেল, কারখানার কত, শ্রমিক মূল্য কত, সবকিছু মিলে ধরেই তো সে নির্ধারণ করে নাকি। তো এটাও তো যেই ফি মানে অন্যান্য যে চার্জ গুলো আছে, মিটারের একটা ফিক্স চার্জ ছিল, এটা আগে 210 টাকা ছিল, এখন মতো 450 টাকা এরকম একটা কিছু হয়েছে। তো সমস্ত কিছু ওই যে ফুয়েল কস্টটা এখানে আসবে কেন, বা আরো এরকম বেশ কিছু মানে চার্জ এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ওগুলো প্রত্যাহার করে নিলেই তো হয়ে গেল, তাহলে তার ভর্তুকির প্রশ্নই হলো না। তাইলে দর্শকরা মানে ভোক্তারা বুঝতে পারলো যে না, আমার এই উপকারটা গভর্নমেন্ট করেছে। এখন সাময়িকভাবে বলছেন যে আমাদের বিশাল ব্যাপার স্যাপার করেছি, আমরা 100% ভর্তুকি দিয়েছি বর্ধিত চার্জের উপরে। তো 100% বর্ধিত চার্জটা যে উনি দিলেন, উনি কত দিনের জন্য দিলেন এবং এটা কিভাবে দিলেন তার কোনো সমাধান নেই। বলছে 3 মাস অন্তর, 3 মাস ধরে আমরা যারা বিলটা জমা দিয়ে না, উনি বলেছেন তো পরের মাসে বিল পেলে মানুষ বুঝতে পারবে। না, সেটা তো আমি বর্ধিত যেটা বিলটা যারা দিয়ে দিলেন, যেমন আমি দিয়েছি, এটা আমি যেহেতু আমার বর্ধিত যেটাই এসছে আমি দিয়ে দিলাম, কারণ আমি মানুষ জানতে চাইছে বর্ধিত কোনটা, মানে আমি কত টাকা বেশি দিয়েছি সেটা তো মানুষ জানে না। না, সেটা মানুষ জানবে কি করে, মানুষকে তো জানানো হয়নি। এখানে যেই বাড়তি যে ট্যাক্স গুলো মানে বিভিন্ন চার্জ গুলো বসানো হয়েছে, আপনার যে বিদ্যুতের যে মানে পার ইউনিট যেটা, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো বক্তব্য নেই। বেড়ে গেছে, ডাবল ট্রিপল হয়ে গেছে এই কারণে যেহেতু অন্যান্য চার্জ গুলো আকস্মিকভাবে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বিদ্যুৎ চার্জ, ফিক্স চার্জ, ডিউটি চার্জ, ফুয়েল চার্জ, এই চার্জগুলো, ফুয়েল চার্জ, এই চার্জগুলো। বিষয়টা হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে নিগমের কোনো নেগোসিয়েশন নেই, নিগম একেবারে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিলেন, বা গভর্নমেন্ট কিচ্ছু জানে না, মন্ত্রী মহোদয় কিছু জানেন না। এটা আমার কাছে মনে হয় না এটা বিশ্বাসযোগ্য। কারণ সরকার, নিগম ঠিক আছে, নিগমের এখন দায়িত্ব আছে, নিগম এখানে চালাচ্ছেন, তো নিগম তো আগেও ছিল, তো তখন নিগমের। আর আমি যদি বলি এই যে স্মার্ট মিটার গুলো বসানো হয়েছে, এগুলো কেন বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সাপ্লাই দায়িত্ব দিয়েছে। আমার বাড়ির মিটারটা যদি খারাপ হয়, এটা দায়ভার কে নেবে? আমি কাকে বলবো যে আমার মিটারটা খারাপ হয়েছে? এটা আপনি দপ্তরকে বলবেন। আমি দপ্তরকে বলবো, দপ্তর বলবে এটা তো নিগমের ব্যাপার। এটা নিগম মানে কি, এটা ওই যে বেসরকারি কোম্পানি দিয়েছে। কারণ আমার বাড়িতে যখন মিটারটা বসায়, এই স্মার্ট মিটারটা, তখন যারা বসাতে এসেছিল এদেরকে আমি বলছিলাম, ভাই এই মিটার কদিন চলবে? বলছে আপনাকে এই মিটারটা একটা ভালো কোম্পানির মিটার দেওয়া হয়েছে, ভ্যারাইটিস কোম্পানির। তাহলে দেখুন সেখানের মধ্যেই কিন্তু এদের বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিশাল বড় ইয়ে আছে। এখন এই যে বিষয়টা, এটাও তো আমাদের কোনো সমাধানযোগ্য আমরা কোনো কিছু পেলাম না। ওকে, না স্মার্ট মিটার বিষয়টা তো পরে আসছে, কিন্তু মনে হয় এই যে সেপ্টেম্বর থেকে নভেম্বর বিলের মাধ্যমে এই যে মানে
মানে ওই যে অতিরিক্ত অর্থ যেটা নেওয়া হয়েছে সেটা সমন্বয় করে যেটাকে ফেরত দেওয়া হবে বলছে। এখন গ্রাহকরা প্রশ্ন করছে যে আমি তো জানতেই পারলাম না যে কত টাকা আমি মে মাস থেকে আগস্ট মাস অবধি বিল বেশি দিয়েছি, বেশি হয়েছে, আমার বিল ডাবল ট্রিপল হয়ে গেছে, কিন্তু কত টাকা বর্ধিত নেওয়া হয়েছে সেটা কি শুধু সেই 15 পয়সা 20 পয়সা যেটা বেড়েছিল সেটাই কি বর্ধিত মাসুল, নাকি বিভিন্ন ফিক্স চার্জ বা বিভিন্ন চার্জের নামে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়া হবে না, কোনটা দেওয়া হবে সেটা মানুষ জানতে চাইছে। সেটাই তো আমি যে স্পষ্টই করলাম যে 117 কোটি টাকা তুমি যে তুলে নিচ্ছ, এই 117 কোটি টাকা তোমাকে সাবসিডি দিয়ে দেবে, মানে 100% টাকাটা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন কথা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরো টাকাটা দিয়ে দেবে, তার মানে এই 117 কোটি টাকা তুমি যে যে খাতে আমাদের কাছ থেকে তুলেছো সেটা আমাদের ফেরত দিয়ে দেবে, সোজা কথা। এটাই আমাদের মাননীয় মন্ত্রী যদি বলে দিতেন যে এই এই যে পয়েন্টগুলি আছে এইগুলিতে আপনার সব বাদ হয়ে যাবে, এটি মাইনাস হয়ে যাবে, সরাসরি বললে সমস্যাটা কোথায় ছিল আমি তো বুঝলাম না। ফলে এত প্রশ্ন আসতোই না। আপনি 100% সাবসিডি দিচ্ছেন কখন, চারিদিক থেকে যখন ঝামেলা শুরু হলো, মানে মানুষকে ঝামেলা করতে হবে তারপরে আপনি শুনবেন, তার আগে আপনার মুখ্যমন্ত্রী দিল্লি ছিলেন, দিল্লি থেকে তৈরি করে ওনাকে আসতে হলো, সে ঠিক আছে, সমস্যাটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হলো, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বুঝলেন না, এটা অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রীকে দিল্লি থেকে বুঝতে হলো। এখন কথা হচ্ছে তাহলে আমরা মানে কোথায় থাকবো, কার কাছে প্রশ্ন? আরেকটা জিনিস আপনাকে বলছি, আপনাকে একটা জিনিস মনে করে দিই, 2018 সালের আগে ডিউটি চার্জ বলে কিছু ছিল না, আপনি পুরনো বিল যদি দেখেন ছিল না। 2019 সাল থেকে এটা সরাসরি ভোক্তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এই টাকাটা কোথায় যাচ্ছে জানেন? সরকারি ঘরে, সরকারি কোষাগারে যাচ্ছে। এই টাকাটার পরিমাণ কত সরকারি কোষাগারে গিয়েছে, এই 117 কোটি টাকার হিসেব যখন আপনি চাইছেন 100% সাবসিডি, এই টাকাটার পরিমাণ কত এটা মন্ত্রী বাহাদুর বলে দিলে আমাদের পক্ষে সুবিধা হতো, আলোচনা করতেও সুবিধা হতো, আমরা স্যাটিসফাইড হতে পারতাম। কারণ 300 এই যে রেগুলেটরি বোর্ড যে আপনাকে 479 কোটি টাকার ছাড় দিয়ে রেখেছে, তার ভেতরে এখনো কিন্তু আপনাকে 362 কোটি টাকার ছাড় রয়ে গিয়েছে, মানে আপনি তুলতে পারবেন। ফলে ওই আশঙ্কাটা থেকে আমি বলছি এই 100% যে আপনি সাবসিডিটা, এটা কি ওই যে 479 কোটি টাকার যে পুরোটাই কি আপনি সাবসিডাইজ করলেন কিনা, এই যে জায়গাটায়, এই জায়গায় এতগুলি প্রশ্ন উঠতই না যদি মাননীয় মন্ত্রী আমাদের থেকে যে এই যে ননীরা যে বললেন যে আমাদের ওই যে ফিক্সড চার্জ, তারপরে ফুয়েল চার্জ, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে প্রশ্ন কি যাচ্ছে যে আপনি এনার্জি চার্জ যে দিচ্ছেন, এই এনার্জির ভেতরে তো ফুয়েল আছে, এনার্জির ভেতরে গ্যাস আছে, আর গ্যাসটা তো আমাদের রাজ্যের, আমাদের নিজস্ব। তার পরিপ্রেক্ষিতে তারপরে আবার ফুয়েল চার্জটা কার জন্য, যে কর্মকর্তারা যে গাড়ি ঘোড়া চলছেন তার চার্জ কি আমরা দেবো না? গ্যাস আমার রাজ্যের হলো। এখানে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে, সানড্রি চার্জটা কেন? সানড্রি চার্জ আমার রাজ্যের হলো, সেটা আমি আমার রাজ্যের মতো করে নিজের মতো করে ব্যবহার করতে পারছি না, বা নিজের মতো করে দাম ব্যবহার করতে পারছি না, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে সেটা। এইখানেই তো মুশকিলটা হচ্ছে কোন জায়গায় জানেন তো? যেমন ধরুন আমরা যে ফিক্সড চার্জটা নিচ্ছি, 18 সালের আগে ছিল 25 টাকা, ম্যাক্সিমাম 35 টাকা, আমি খুব ভুল না করলে, এবং মানে সাধারণ বাড়ি ঘরে এটার চার্জ ছিল। এর পরবর্তী সময় এখন যেটা হয়েছে 210 টাকা থেকে 300 টাকা ছাড়িয়ে গিয়েছে, বাণিজ্য ক্ষেত্রে 450 থেকে 600 টাকা। উদাহরণস্বরূপ যে খোঁজ খবর নিতে গিয়ে যা জানলাম, মেঘালয়ে ফিক্সড চার্জ এখনো 30 টাকা থেকে 50 টাকার ভেতরে রয়েছে। এবং এই যে জায়গাটা এই যে বাড়ানো হলো, আমাদের তো এই গ্যাসটা তো আর বিদেশ থেকে আসছে না, বা এই গ্যাস আসা বা গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধের সঙ্গে যোগাযোগ নেই, এই গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কোনো অবস্থাতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে ব্যবহার নেই, বক্তৃতা কোনো চলবেই না, এখানে বক্তৃতা কেউ মানবে না। ফলে আপনাকে স্পষ্ট করে বলা উচিত ছিল যে এখন থেকে ফিক্সড চার্জ লাগবে না, এখন থেকে ফুয়েল চার্জ লাগবে না, এখন থেকে আপনি যে সানড্রিজ চার্জ লাগবে না, স্পষ্ট করে দিলে বলি লেটা চুকে যেত। তাহলে বোঝা যেত ওই যারা এখন প্রশ্নগুলো আমাদের কোনটা বাদ যাবে আর কোনটা অ্যাড হবে সেটাই তো বুঝতে পারছি না। আরেকটা জিনিস যে হচ্ছে এই যে আপনার বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ চার্জ, যে জায়গাটা এখন করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি পিক আওয়ারে একরকম চার্জ হবে, তারপরে নন পিক আওয়ারে ট্যারিফের যেটার কথা বলা হচ্ছে, আপনি ধরবেন কি করে? আপনি কোন সময় কোনটা ব্যবহার করছেন আপনি ব্যক্তিগতভাবে জানেন, সেটা নিয়ে সন্দেহ আছে মানুষের, কিন্তু সেটা কিন্তু অফিশিয়ালি চালু হয়নি। এতগুলি বিষয়কে একদম মানে
তৃণমূলেই শেষ করে দেওয়া যাবে, ঘটনাটা তা ছিল না, আমরা তাও বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু শেষ করে দেওয়া যেত। যেমন ধরুন, কেউ কেউ বলছে রেগুলেটরি কমিশনের যে মানে যা বক্তব্য, সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করা যায় না, মিথ্যে কথা। আমি সরাসরি বলছি যে আচ্ছা, মিথ্যে কথাটা আমি উইথড্র করলাম, অসত্য কথা। এই কারণে যে এই সুযোগটা রেগুলেটরি বোর্ডের যা বলবেন তা তার আইনেই দেওয়া আছে, আপনি অ্যাপিল করতে পারেন, আপনি অ্যাপিল করতে পারবেন। এবং তারা এই রেগুলেটরি বোর্ডের এটা হচ্ছে মানে কোয়াসি জুডিশিয়াল একটা প্রসেস বা ফর্ম। এই যে জায়গাটায় এই রেগুলেটরি বোর্ডের কাছে আদেশ আপনাকে মানতেই হবে, তার কোনো গ্যারান্টি নেই, আপনি অ্যাপিল করতে পারেন। এবং যদি সরকার মনে করে যে রেগুলেটরি বোর্ডের যে সিদ্ধান্ত এটা জনগণের হাতের বাইরে চলে যাচ্ছে, সরকার অ্যাপিল করতে পারেন। এবং অ্যাপিল করে রেজাল্ট তো পাওয়া যায়, দেখা গেছে, কারণ আপনাকে ওই ছাড়গুলি দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত বিষয়গুলি চিন্তা ভাবনা করা উচিত ছিল। লাভ যেটা মাননীয় মন্ত্রী বলার পরে যেটা সুবিধা হয়েছে বলেন, মানুষ পড়তে শুরু করেছে, পড়াশোনা করতে শুরু করেছে যে আমি যে বিদ্যুতের বিলের টাকা বাড়ছে, অযথা আমি রাস্তায় নামছি কি না, আমি কি জন্য নামছি, মানুষ লেখাপড়া করতে শুরু করেছে, এখন সমস্যাটা বাড়ছে। গ্রস মানুষ ফিগারটা দেখেছে যে আমার আগে 200 টাকা আসতো, এখন 600 টাকা আসছে, বা যার 1000 টাকা আসতো তার 2000 টাকা এসছে হয়তো, বা কারোর বলছে আমার 2000 টাকা বিল আসতো, 1800 টাকা বিল আসতো, আমার এখন 4000 5000 টাকা বিল আসছে। এগুলো গ্রস হয়েছে। স্যার, এই যে আপনার এখানটা কি জায়গাটাতে কি মনে হয় মানুষের যে সমস্যাটা ছিল ঠিক কোন কোন জায়গায় ছিল? শুধু কি বিলটা ডাবল ট্রিপল হয়ে গেছে সেটা ছিল একটা সমস্যা? আপনি যেটা বলছিলেন, শুরু করেছিলেন স্মার্ট মিটার নিয়ে, মানুষের একটা অভিযোগ অনেকটাই আছে। স্মার্ট মিটার কিভাবে কাজ করছে, এক্ষুনি মনোমতা যেটা বলছিল যে টাইম অফ ডে, মানে দিনের কোন সময়টাতে কি ধরনের বিলিং প্রসেস হবে সেটা নিয়েও মানুষের অনেকের এখন সন্দেহ ঢুকেছে যে কোনো একটা সময় কি বেশি বিলিং হচ্ছে কিনা। তো এখন সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে এই যে সমস্যাগুলো ছিল, এই 100% ভর্তুকি দেওয়াতে সেই সন্দেহগুলো কি উবে গেল বা উঠে যাবে বলে মনে করেন? সেখান থেকে মানুষ কি বা গ্রাহকরা কি স্বস্তি পাবে? না, সেটা তো আমি আগেই বললাম, মানুষ তো আসলে এতটা কিছু ভাবেনি, আমি ব্যক্তিগতভাবেও তো ভাবিনি। আমি যখন দেখলাম এই মাসে বিল দিতে গেলাম, আমার বিলটা ডাবল হয়ে গেল, 2000 টাকার বিল 4500 টাকা হয়ে গেল, তখন আমি বুঝলাম যে এত টাকা বিলটা আসলো কি করে। প্রত্যেকটা মানুষের মধ্যেই তো এই রিয়াকশনটা হয়েছে। এখন যেটা উনি বললেন যে আমি 100% বর্ধিত মূল্যের উপর আমি দিলাম, এখন এটা তাহলে যেই প্রশ্নটা বারবারই আসছে, এটা আগেও বলেছি, তো এখন বিষয় হলো এটা তো উনি ক্লিয়ার করলেন না, মন্ত্রী মহোদয় তো ক্লিয়ার করলেন না। আচ্ছা, মন্ত্রীও যদি না করে থাকেন, নিগমও কিন্তু ক্লিয়ার করলো না। নিগমেরও কিন্তু এখানে কোনো বক্তৃতা আমি অন্তত পত্রপত্রিকায় পাইনি যে নিগম থেকে এই সার্কুলারটা দেওয়া হয়েছে। তাহলে মানুষের মনের সন্দেহ দূর হবে কি করে? আমিও তো সন্দেহটা দূর করতে পারিনি। একমাত্র হতো যদি বলতো যে আমাদের যে এক্সট্রা যে চার্জগুলো আছে, আমরা সেই চার্জগুলো প্রত্যাহার করে নিলাম। এখন এটা তো পুরা কনফিউজিং যে একবার ফুয়েল চার্জ, আবার কি জানি বলে এনার্জি চার্জ। তো ফুয়েল আর এনার্জির মধ্যে ডিফারেন্সটা কি? এনার্জিটা আসে কোথা থেকে? ফুয়েল মানে হলো কি ডিজেল, পেট্রোল বা এরকম যে সমস্ত দ্রব্য, গ্যাস, এগুলোকে জ্বালিয়ে বা এগুলোর থেকে এনার্জি সংগ্রহ করে আমরা করি। এখন একবার ফুয়েল চার্জ, আবার এনার্জি চার্জ। এখন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ফুয়েলটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফুয়েল চার্জ, আর যেটা আপনাকে পরিষেবা দেওয়া হচ্ছে বিদ্যুৎটা, সেটা হচ্ছে এনার্জিটা। তো সেটা যদি এনার্জি হয়, তা ওই যে পার ইউনিট পেট্রোল দিয়ে আপনার, সেটা দিয়ে পেট্রোল দিয়ে বা ডিজেল দিয়ে করে তারপর আপনাকে গ্যাস দিয়ে করে আপনাকে দিচ্ছে বিদ্যুৎ। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনি যেটা বলছেন যে আমাকে যেই কারেন্টটা দিচ্ছে সেটা হচ্ছে এনার্জি। তো এনার্জি দিলে তো আপনি একবার মিটার চার্জ নিচ্ছেন। আপনি যখন ফুয়েলটা যখন আপনি বলতে পার ইউনিট যে বিভিন্ন ভাগে ভাগে নেওয়া হচ্ছে, আমার কথাটা শুনুন, পার ইউনিটের যে আপনি দিলেন যে আমার 7 টাকা 61 পয়সা বা এরকম যা হচ্ছে, একটা তো দেখাতে হবে, তো একটা তো হচ্ছে। তো তাহলে এটা যে এই যে এটা আপনি কি করে নির্ধারণ করলেন? আপনি যে পার ইউনিট আমি কেন নিলাম, যা খুশি হোক, 5 টাকা 7 টাকা 10 টাকা একটা ইউনিট চার্জ আছে, তো চার্জটা কোথা থেকে এলো? তাহলে আপনি যদি এটাকে যদি আবার এনার্জি চার্জই বলেন, আরেকটা কিছু যদি আপনি ঢুকিয়ে দেন, তাহলে আপনি যে পার ইউনিট যেটা বসালেন আপনি, সেটা কোত্থেকে এলো? এই হিসাবটা কোত্থেকে এলো? এটা কি করে হিসাবটা আনলেন? এই টাকাটা নির্ধারণের যে সোর্সটা, সেটা কোথায়, সেটা আমাকে জানতে হবে। কারণ আপনি একবার বলছেন ফুয়েল চার্জ, আবার বলছেন এনার্জি চার্জ। আপনি যেটা বলছিলেন যে এনার্জি চার্জ মানে বিদ্যুৎটা যখন আমরা দিচ্ছি, এটা কিন্তু এটা মিন করে না।
এটা কিন্তু এটা মিন করে না। কত ইউনিট কনজিউম করলাম হ্যাঁ, আমি, ওই ইউনিটের চার্জ তো আপনি নিচ্ছেন আমার থেকে, হ্যাঁ। তাহলে আবার এনার্জি চার্জটা এলো কোথা থেকে? আচ্ছা। এনার্জি চার্জটা তো এখানে আসার কথা না, হুম, কারণ আপনি তো ফার ইউনিট নিচ্ছেন, হুম। আপনি মিটারের চার্জ নিচ্ছেন, আপনি সব কিছু নিয়ে নিচ্ছেন, নিয়ে আবার আপনি বলছেন যে এনার্জি চার্জ, আপনি ফুয়েলের চার্জও নিচ্ছেন, তাহলে বিদ্যুতের চার্জটা আপনি আলাদা নিলেন কেন? আপনি এটা কোথা থেকে নিলেন? এটা তো পুরোপুরি কি বলবো আমি এটাকে, মানে এটা তো কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। তো এটা এইভাবে যদি মানুষের পকেট কাটারই যদি ধান্দা থাকে, হুম। যে আমি কিছু নিয়ে নিলাম দেখলাম, হুম। এখন এটা তো ছুঁড়ে দেওয়া হলো, হুম। দিয়ে যখন দেখলো যে রিয়াকশনটা এনমাস এসছে, মানে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এসছে, তো এখন তখন কি করবে? গভীরতাটা কতটুকু? হুম। উনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বা মুখ্যমন্ত্রীর মানে কথা অনুযায়ী এটা করা হয়েছে। হুম। তাহলে তো উনি কোনো রেসপন্সিবিলিটি নিলেন না। রিয়াকশনটা কত গভীরে ছিল? হুম। মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট কর্মসূচিতে দিল্লিতে ছিলেন, এক আমাকে ফ্লাইটে করে এসে আসতেছে। করে আবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু তিনি চলে গেলেন আবার দিল্লি। হুম। তাহলে দেখুন প্রেশারটা কোন জায়গা থেকে এসছে। তো তাহলে উনি কি, আমরা দপ্তরের মন্ত্রীর কাছে তো প্রত্যাশা করি মুখ্যমন্ত্রী বলেছেন বলেই কাজটা করা হয়েছে, না হলে Okay. উনি তো পুরোপুরি ওনার দায়িত্বটা ছেড়েই দিয়েছেন, মানে উনি বিষয়টা জানতেনই না, বা অথবা জেনে শুনেই উনি করেছেন। দেখলেন গ্রাউন্ডের জলটা মাপলেন যে কি হয় পাবলিকের মানে রিয়াকশন। ওকে, মনোদা, এই যে স্মার্ট মিটার নিয়ে যে এত ধরুন ধোঁয়াশা রয়েছে, স্মার্ট মিটার নিয়ে এত অভিযোগ, এই যে 100% ভর্তুকিতে স্মার্ট মিটারের ধোঁয়াশা কি কাটলো কোনো জায়গায়? না না, স্মার্ট মিটারটা কেন ব্যবহার করা হয়েছিল তার পেছনেও একটা কাহিনী আছে ছোট। এটার পেছনে হচ্ছে যে মানে আমাদের এই টোটাল বিদ্যুৎ সরবরাহ বা ইত্যাদি বিষয়গুলিকে ডেভেলপ করার জন্য আমাদের কিছু সাহায্যের প্রয়োজন ছিল। বিশ্ব ব্যাংকের কাছ থেকে আমাদের কিছু টাকা নিতেই হতো, এছাড়া আমরা পারতাম না। যার ফলশ্রুতি বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিতে গিয়ে আপনাকে কিছু মানে কন্ডিশন তারা মানে চাপিয়ে দিল, এই কন্ডিশনটা না নিলে আপনি সাহায্যটা পাবেন না। ফলে এই কন্ডিশনটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই স্মার্ট মিটারটা আনতে হয়েছিল। কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায় হলো? ডিফারেন্সটা হলো যে এই স্মার্ট মিটারগুলি যখন ব্যবহার করা হয়, আগরতলাতে প্রথম যখন ব্যবহার করা হয় 1050 বোধহয় হয়েছিল, তখন আমাদের টোটাল ধরুন কনজিউমার ছিল 7 লাখ সামথিং, কেমন 50,000 পর্যন্ত এটা করা, পরবর্তী কিছু এটা স্থগিত করে দেওয়া হয়। এবং এটা সমস্ত বিষয়টা কিন্তু দেখছিল নিগম নিজে। রেসপন্সিবিলিটি নরিন্দা ঠিকই বলেছেন যে এটা নিগমের কাঁধেই ছিল। প্রশ্নটা গিয়ে দাঁড়ালো, ঝামেলাটা গিয়ে লাগলো কখন, যখন দেখা গেল এটা ওই দুটো কর্পোরেট সেক্টরকে এটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতেই সমস্ত সমস্যাটা বাড়তে শুরু করলো। এখন আপনি কনফিউশন কথাবার্তা কোনখান থেকে আসতে শুরু করলো? ধরুন কারোর বাড়িতে এই হঠাৎ করে একটা 45,000 টাকার বিল চলে গেল, কারোর বাড়িতে 80,000 টাকার বিল চলে গেল, কারোর বাড়িতে 30,000 টাকার বিল চলে গেল। তারা যখন এগুলি নিয়ে হইচই করতে শুরু করলো, তখন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানালো যে তুমি যখন আগে বিলগুলি দিয়েছিল সেগুলি কিন্তু কম দিয়েছিলে, তোমার বিল আসলে অত টাকা ছিল, তুমি ম্যানেজ করে কিছু কিছু কাজ করেছো, তুমি বিল দিয়েছো কিন্তু তোমার এত বিল ছিল না। সে কি করে প্রমাণ? একরকম কথা বললো। আরেকবার সংশ্লিষ্ট দপ্তর থেকে মাননীয় মন্ত্রী বললেন না, সরকার এই সমস্ত বিলের এই যে দাম টামগুলি এগুলি ওরা করেন, সবটা করে রেগুলেটরি বোর্ড। ঠিক আছে, আপনি এটা বললেন একবার। এরপরে এর আগে আরেকবার বললেন যে না, আমাদের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই সরকারের কাছে। তাহলে আপনি কোনটা কোন জায়গায় আমরা নেব? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, বাড়তে হবে। যাবোটা কোথায় আমরা? আপনি একটা জায়গায় স্ট্রিক্ট করেন যে দেখুন আপনি বিল সরকার যখন আছে তখন আমরা দাম বাড়াবো, আপনি দিতে না হলে লাইনটা কেটে দিন। এটা করতে পারেন। পূর্বজনে চলে যান, কপি জ্বালান, কুপি তো জ্বালাতেই পারি, কুপি জ্বালান, আবার কেরোসিন পাবেন না, যেভাবে সেভাবে চলুন। এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে যে না, আমরা ইচ্ছে করলে পারি। আজকে 100% ভর্তুকির পরিপ্রেক্ষিতে আপনি নিজেই প্রমাণ করে দিলেন আপনি পারেন।
আপনি ইচ্ছে করলেই পারেন এই যে মাঝে কিছু মানুষকে ভুগিয়ে দিলেন, মানুষ যদি রাস্তায় নামার পরে আপনি বুঝলেন, আমি কনগ্রাচুলেট করি যে না 100% আপনি ভর্তুকির ঘোষণা করেছেন, খুব ভালো করেছেন, সময় উপযোগী করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি রাজনৈতিক কারণে করলেন না প্রশাসনিক কারণে করলেন? কোনোটাই কিন্তু টিকলো না ধোপে। আপনি রাজনৈতিক ভাবেও ব্যাপারটাকে আপনি টেকাতে পারলেন না, আর প্রশাসনিক ভাবেও ব্যাপারটাকে টেকাতে পারলেন না। ধাক্কা খেতে খেতে জলটা যখন ঘোলা হল তখন করলেন। প্রয়োজন ছিলই না। প্রয়োজনটা কেন ছিল না বলতে আপনি বলতে পারেন যে প্রয়োজনটা কেন ছিল। স্মার্ট মিটারটা প্রথম বলে দিলেই হতো স্মার্ট মিটার অপশনাল, আপনি ইচ্ছা করলে নিতে পারেন, নাও নিতে পারেন, লড়া চুকে গেল। মানুষ আমি নেবো না, আমি শুনেছি নেবো না। যেটা আপনি ওই ইয়ের ক্ষেত্রে করছেন, ওই যে সোলারের ক্ষেত্রে করছেন, আপনারা নেন, আপনাদের লাভ, আপনি প্রচার করে যাচ্ছেন, সবকিছু করে যাচ্ছেন। এখন দ্বিতীয় যে জায়গাটাই আপনি আনলেন যে 100% আমি সাবসিডি দিয়ে দিলাম, ঐতিহাসিক কেমন, তারপরে কল্পতরু ইত্যাদি ইত্যাদি সব, এই ঐতিহাসিক কল্পতরু এই ব্যাপারগুলিকে তো আমরা আরো কিছুদিন কন্টিনিউ করতে পারতাম, যে সাংঘাতিক একটা সিদ্ধান্ত হয়েছে, প্রশ্নগুলি আমরা আনতামই না। কারণ যদি আপনি বলে দিলেন যে না এই ট্যারিফ যেগুলি আছে সেগুলি স্থগিত, এগুলি লাগবে না, আপনার কাছ থেকে এই জায়গা থেকে আমরা অতিরিক্ত পয়সা নিয়েছি, সুতরাং এগুলি আর লাগবে না, এগুলি আমরা বন্ধ করে দিচ্ছি, তাহলে নিগমটা চলবে কি করে? নিগমের যে ঘাটতিটা সরকার বুঝিয়ে দেবে। ওকে, একটা শেষ প্রশ্ন, খুব ছোট করে উত্তর চাইবো, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। স্যার, এই যে ভর্তুকি দেওয়ার পরিবর্তে বিদ্যুৎ উৎপাদন, ক্রয় সঞ্চালন বা বিতরণ ব্যবস্থায় দক্ষতা বাড়িয়ে কি মানে প্রকৃত খরচ কমানোর সুযোগ আছে কি বা ছিল কি? না, থাকবে না কেন? উৎপাদন বাড়ালে তো, এখন তো দেখলাম উৎপাদন বাড়ানো তো দূরের কথা, ওরা আগে যে উৎপাদন হতো সেটাই কমিয়ে দিয়েছেন সেন্ট্রাল গ্রিডের আন্ডারে যেতে গিয়ে। আমি জানি না এটা কোন সিস্টেম, যে একটা রাজ্য সরকারের যদি বাড়তি উৎপাদন থাকে সেই উৎপাদনটাকে কমিয়ে দিতে হবে। আমরা তো জানি যে সব সময় যে কোনো সরকার যদি আসে, জনকল্যাণকামী সরকারের কাজ হলো জনগণকে রিলিফ দেওয়া। তো জনগণকে রিলিফ দিতে গেলে এখন যেমন আমরা এক সময় লোডশেডিং মুক্ত ছিলাম, আমি তো এটা বুঝি, আমার এত দরকার নেই বাবা হিসাব করার, যে আমি যে লোডশেডিং মুক্ত ছিলাম, আমি এখনো লোডশেডিং মুক্ত থাকতে চাই। আমাকে কি করেছে, লোডশেডিং এর হাত থেকে বাঁচার জন্য, আমার কম্পিউটারের কাজটা কন্টিনিউ করার জন্য আমাকে 25,000 টাকা খরচা করে আমাকে একটা ইনভার্টার কিনতে হয়েছে। তো এই টাকাটা তো আমার পকেট থেকে গেল, কারণ এক সময় তো আমি এটার প্রয়োজনীয়তাই অনুভব করতাম না। কারণ কি, আমি আমার রাজ্যটা লোডশেডিং মুক্ত এবং উদ্বৃত্ত বিদ্যুৎ আছে। এখন আমি সাধারণ গ্রাহক হিসাবে বা ভোক্তা হিসাবে আমি দেখব যে আমি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার, বিদ্যুৎ বলুন, মিউনিসিপ্যালিটি ট্যাক্স বলুন, অন্যান্য, সেগুলো যে আমি অ্যাজ ইউজুয়াল পাচ্ছি কিনা। আমি বরঞ্চ এখানে বাড়তি পাওয়া তো দূরের কথা, আমি যেটা পেতাম, অর্থাৎ থাক ভিক্ষা কুত্তা সামাল, আমার এখন আগেরটাই আমি পাচ্ছি না। তো এখন কি হলো, আবার এখন শুনতে পাচ্ছি এই নাড়াচাড়া পড়াতে যে আগে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হতো, যেই গ্রিডগুলো থেকে উৎপাদন হতো, তার থেকে সেটা আরো কমিয়ে দেওয়া হয়েছে। তো কেন কমিয়ে দেওয়া হলো? আমি তো মনে করি রাজ্য সরকার আগে যেখানে উৎপাদনের ব্যবস্থা ছিল, এখন আরো নতুন করে উৎপাদন বাড়ানো দরকার, অন্তত রাজ্যের মানুষকে সুবিধা দেওয়ার জন্য। মানে মানুষের যে পকেট কাটার যে ব্যাপারটা, যে তাদের যেভাবে মানুষ ভুগছে আর কি, বিদ্যুৎটা তো একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, একদম প্রয়োজনীয় জিনিস। এটা তাহলে দরকার। আপনার কি মনে হয়? একদম শর্ট করে বলে, সময়ও কমে এসেছে। আমরা বড়মুড়া থেকে 42 মেগাওয়াট পেতাম, এখন বন্ধ। রুকিয়া থেকে 60-65 মেগাওয়াট পেতাম, এখন পাচ্ছি 18 থেকে 20 মেগাওয়াট। ডম্বুরের টোটালি বন্ধ। ফলে আমাদের নিজস্ব উৎপাদন সব মিলে এখন 20 মেগাওয়াটের কাছাকাছি রয়েছে। এক সময় আমরা এই যে সমস্ত কিছু মানে বহিরাজ্য প্রকল্প ইত্যাদি ইত্যাদি আমাদের যা শেয়ার ইত্যাদি মিলে আমরা 500 মেগাওয়াট মতো পেতাম। এই 500 মেগাওয়াটের ভেতরে আমাদের 300 মেগাওয়াট, নিয়ার অ্যাবাউট 300 মেগাওয়াট আমাদের খরচা হতো নিজেদের সমস্ত সাপ্লাই টাপ্লাই। ননীরা বললেন না, আমাদের ওই যে লোডশেডিং উঠে গেছিল, এই কারণেই। বাকি 200 মেগাওয়াট আমরা বাংলাদেশকে বিক্রি করতাম, আরো পার্শ্ববর্তী রাজ্যে আমরা বিক্রি করতাম। তার ফলে এটা কিন্তু বেশি দামে বিক্রি করতাম করে, যে টাকাটা আমাদের কাছে আসতো এই টাকাটা আমরা ভোক্তাদের বিভিন্নভাবে কমিয়ে, অন্যান্য রেট না বাড়িয়ে টাড়িয়ে তাদের এই সুবিধাটা দিতাম। ওই যে ঘাটতিটা আমরা ওই টাকাটা রোজগারের মাধ্যমে ক্লিয়ার করতাম। এটা টোটাল হচ্ছে কি, সমস্ত ব্যাপারটা ইন্টেলিজেন্সিয়ার ব্যাপার। আপনি কিভাবে ব্যবহার করবেন, শুধুমাত্র ভোক্তার পকেট কেটে আপনি আপনার ঘাটতি মেটাবেন,
এই পথ যদি নির্ধারিত হয় বারবারই আপনাকে কল্পতরুই হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে থাকার জন্য। মনিমতা, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। আলোচনা করলেন আপনারা। তবে বিদ্যুৎ বিল নিয়ে বা বিদ্যুতের এই ভর্তুকি নিয়ে এখনো মানুষের মধ্যে যে সংশয় বা যে সন্দেহগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই দূর হবে এবং বিল পাওয়ার পর আরো হয়তো আমরা স্পষ্ট করে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় মানুষ স্বস্তি পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, 100% ভর্তুকির ঘোষণার আপাতত স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহকের মনে, কিন্তু প্রশ্নের শেষ কিন্তু এখানেই নয়। বাড়তি বিল কেন হলো, বিলিং ব্যবস্থায় কোথায় গলদ, আর ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নগুলোর উত্তর এখনো কিন্তু জরুরি। 100% ভর্তুকির নিশ্চিতভাবে গ্রাহকের তাৎক্ষণিক চাপ কমিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের পথ কি প্রশস্ত করেছে? বিরোধীদের অভিযোগ, বিশেষজ্ঞদের মতামত এবং সাধারণ গ্রাহকদের প্রশ্ন সব মিলিয়ে স্পষ্ট এই বিতর্ক এখনো শেষ হয়নি। কারণ গ্রাহক শুধু কম বিল চান না, চান স্বচ্ছ বিল, সঠিক হিসাব এবং জবাবদিহিতা। শেষ পর্যন্ত তাই প্রশ্ন একটাই, 100% ভর্তুকি কি সমস্যার সমাধান নাকি আসল সমাধানের প্রথম একটা পদক্ষেপ? তা সময় বলবে, আর সেই দিকে নজর রাখবো আমরা। আপনারা সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।